আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের অধ্যায় 16 অর্থাৎ পরিমিতি নিয়ে আলোচনা করছিলাম। অনুশীলনী 16.2 এর 1 থেকে 6 নম্বর পর্যন্ত যে সমস্যাগুলো আছে সেগুলো আমার আগের ভিডিওতে সমাধান করে দেখিয়েছিলাম। আজকের এই পর্বে আমি 7 থেকে 11 নম্বর পর্যন্ত সমস্যাগুলোর সমাধান দেখাবো। 7 নম্বর প্রশ্নটাতে দেখতে পাচ্ছ যে বলা হয়েছে একটা সামান্তরিকের ভূমি উচ্চতা 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এমন একটা তথ্য দেয়া আছে, আর সামান্তরিকটার ক্ষেত্রফলও দেয়া আছে। তো এখন আমাদের এই ভূমি আর উচ্চতা নির্ণয় করতে হবে। আমরা সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র জানি যে ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো সেখান থেকে হাফ বাদ দিয়ে দিলেই সামান্তরিকের ক্ষেত্রফল হয়। তো এই ভূমি আর উচ্চতা আমাদের বের করতে হবে। ক্ষেত্রফল এখানে দেয়া আছে, বলা হয়েছে ভূমি উচ্চতার 3/4 অংশ। তো আমরা যদি উচ্চতা ধরে নিই, মনে করি যে সামান্তরিকের কথা লিখতে পারো। আমি শুধু এখানে উচ্চতা লিখছি, উচ্চতা x, তাহলে ভূমি হবে 3/4 অংশ উচ্চতার, অর্থাৎ x এর 3/4। ক্ষেত্রফলটা এখানে বর্গ মিটার এককে দেয়া আছে, তার মানে এগুলো আমরা মিটার একক লিখব। মিটার। x এর সাথে 3/4 গুণ করলে 3x/4 মিটার। তো উচ্চতা যদি x মিটার হয় আর ভূমি যদি 3x/4 মিটার হয়, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে হচ্ছে ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ 3x/4 এর সাথে x গুণ। তো আমরা লিখতে পারি, সুতরাং সামান্তরিকটির ক্ষেত্রফল এই ভূমি হচ্ছে 3x/4 আর উচ্চতা হলো x, গুণ করলে যেহেতু ক্ষেত্রফল তাহলে একক হবে বর্গ মিটার, আর 3x/4 এর সাথে x গুণ করলে 3x²/4 বর্গ মিটার। এখন ক্ষেত্রফল তো 363 দেয়া আছে, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই আমরা যেটা x এর মাধ্যমে ক্ষেত্রফল বের করেছি 3x²/4, আর প্রশ্নে দেয়া আছে হলো সেটা 363। তাহলে এই দুইটা তথ্য সমান। এখান থেকে আমরা x এর মান প্রথমে বের করব। x²টাকে যদি এই পাশে রেখে দেই, x² এর সাথে এখানে 3/4 গুণ অবস্থায় আছে, তাহলে সেটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টিয়ে 4/3 লিখতে পারি। 363 এর সাথে কাটা যায় 1 2 1, তাহলে x², আচ্ছা x এর মান বের করতে হবে, তো স্কয়ারটা ওই পাশে নিয়ে রুট ওভার করব। আমরা এখানে 121 আর 4 এটা গুণ করে দিতে পারি, তবে গুণ না করেই এটার রুট করাটা বেশি সহজসাধ্য। 121 গুণ 4, 121 এর বর্গমূল করলে 11 হয়, আর 4 এর বর্গমূল করলে হচ্ছে 2। তো 11 গুণ 2, অর্থাৎ x এর মান পাওয়া যাবে তাহলে হচ্ছে 22। x 22, তার মানে উচ্চতা হলো 22 মিটার। আমরা উচ্চতা পেয়েছি। উপরে একটু মুছে পরিষ্কার করি। আমরা লিখে দিব যে সুতরাং উচ্চতা 22 মিটার। আর তার সাথে আমাদের সামান্তরিকটার ভূমি বের করতে হবে। ভূমি হচ্ছে 3x/4। একটু এই পাশে করি। ভূমি 3x/4, 3x মানে হচ্ছে 22/4। তো এটা যদি একটু কেটে ছোট করি, 4 এর সাথে 22 কাটতে 2 2 4, 2 দিয়ে কাটছি, এখানে 11, তাহলে 3 11 33, 33 কে 2 দিয়ে ভাগ করলে 16.5 হয় মিটার। তাহলে এটা হচ্ছে ভূমির পরিমাণ। উচ্চতা 22 মিটার আর ভূমি হচ্ছে 16.5 মিটার।
এরপরের যে প্রশ্নটা আছে ৮ নম্বর, একটা সামান্তরিকের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি ১২৫ মিটার এবং উচ্চতা ৫ মিটার। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এমন একটা তথ্য বলা হয়েছে, আর সামান্তরিকের ভূমি উচ্চতা দেয়া আছে। তো সামান্তরিকের ভূমি আর উচ্চতা গুণ করলে তো সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যায়। সামান্তরিকের ক্ষেত্রফল পেলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাও জানতে পারবো। আর তারপরে আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তো আমরা প্রথমে সামান্তরিকের যে ভূমি উচ্চতা দেয়া আছে সেটা ব্যবহার করে সামান্তরিকটার ক্ষেত্রফল নির্ণয় করব। সামান্তরিকের ভূমি একটু তথ্যগুলো লিখে নিতে পারো। সামান্তরিকের ভূমি হচ্ছে ১২৫ মিটার, 125 মিটার, আর উচ্চতা দেয়া আছে ৫ মিটার। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা অর্থাৎ ১২৫ আর ৫ গুণ। তো এখানে সূত্র লিখে নিতে পারো, তবে মানে এই লেভেলে বা এরকম বড় বড় অঙ্কে আসলে সূত্র লেখাটা সময় নষ্ট ছাড়া আর কিছুই না। তো ভূমি আর উচ্চতা গুণ করলে এটা স্কয়ার মিটার বা বর্গ মিটার, গুণ করলে হবে হচ্ছে ৬২৫ স্কয়ার মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল পেলাম। এখন প্রশ্নে বলা ছিল যে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ৬২৫ বর্গ মিটার। প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে বর্গের ক্ষেত্রফল হচ্ছে এই সামান্তরিকের যে ক্ষেত্রফল বের করলাম তার সমান ৬২৫ স্কয়ার মিটার। সামান্তরিকের বর্গের ক্ষেত্রফল বের করেছি, আমাদের বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। বর্গের কর্ণের দৈর্ঘ্য আমরা সূত্র জানি যে a√2 বা √2a, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য জানা লাগবে। বর্গের ক্ষেত্রফল ৬২৫ হলে সেখান থেকে যদি আমরা বর্গের এক বাহুর দৈর্ঘ্য বের করতে চাই, বর্গের এক বাহুর দৈর্ঘ্য বর্গের এক বাহুর দৈর্ঘ্য থেকে যদি ক্ষেত্রফল বের করি তাহলে স্কয়ার করতে হয়। আর এখন হচ্ছে উল্টা কাজ, ক্ষেত্রফল আছে সেখান থেকে এক বাহুর দৈর্ঘ্য, এটাকে আমরা a দিয়ে প্রকাশ করতে পারি। স্কয়ারের উল্টা অর্থাৎ বর্গমূল করতে হবে ৬২৫-এর। ৬২৫-এর বর্গমূল করলে পাওয়া যাবে হচ্ছে ২৫ মিটার। তো এই হচ্ছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য। আমাদের এই বর্গটার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা লিখতে পারি সুতরাং বর্গটির কর্ণের দৈর্ঘ্য আমরা সূত্র জানি যে √2a অথবা a√2। এটা আগে লিখলে ভালো হয়, কারণ এ পরে লিখতে গেলে মানে সেটা রুটের ভেতরে নাকি রুটের বাইরে সেটা একটা কনফিউশন তৈরি হয়ে যায়। তো সেই কনফিউশন এড়ানোর জন্য এটাকে আগে লিখলেই ভালো হয়। এ মানে হচ্ছে 25 আর তার সাথে √2। তো এই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। ইচ্ছে করলে এটা তোমরা দশমিকের মান নির্ণয় করতে পারো। আমি একটু দেখি যে 25 তার সাথে হচ্ছে √2 যদি গুণ করা হয় তাহলে পাওয়া যাবে 35.36 লিখতে পারি। 35.36। যখন আমরা দশমিকের পর 2 ঘর বা 3 ঘর নিব তখন আমাদের পরবর্তী ঘরটা কি আছে সেটা খেয়াল করতে হবে। যদি সেটা 4-এর থেকে বড় হয় তাহলে আগের ঘরে 1 যোগ করে নিতে হবে। তো সেই হিসাবে এখানে 355 ছিল, তো আমি 2 ঘর নিয়েছি, 35টা এখানে 1 যোগ হয়ে 6 হয়ে গেল। আর এই ক্ষেত্রে একটা প্রায় অথবা অ্যাপ্রক্স লিখে দিতে হবে। তো এটাই হচ্ছে বর্গটার কর্ণের দৈর্ঘ্য। শিক্ষার্থী বন্ধুরা, এরপর যে প্রশ্নটা আছে 9 নম্বর, একটা সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো।
সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহু দেয়া আছে। তো সামান্তরিকের তো বিপরীত বাহুগুলো সমান, তো দুইটা বাহু দেয়া থাকা মানে হচ্ছে যে সবগুলো বাহুর দৈর্ঘ্যই দেয়া আছে। আর সামান্তরিকের দুইটা কর্ণের মধ্যে ক্ষুদ্রতম কর্ণ সেটা বলা হয়েছে যে 28 সেন্টিমিটার। এর যে অপর আরেকটা কর্ণ আছে সেটা নির্ণয় করতে হবে। তো দেখো আমি একটা সামান্তরিক এখানে এঁকেছি, ABCD হচ্ছে সামান্তরিকটা। তো এর যে বাহুগুলো দেয়া আছে হচ্ছে 30 সেন্টিমিটার আর 26 সেন্টিমিটার। যেটা বড় বাহু সেটা হচ্ছে 30 সেন্টিমিটার, আর এদিকে এটা হচ্ছে 26 সেন্টিমিটার, 26 cm। ক্ষুদ্রতম কর্ণ বা ক্ষুদ্রতর কর্ণ এই যে BD, এটা দেখে যেটা ছোট মনে হচ্ছে যে কোনো একটাকে ক্ষুদ্রতর ধরে নিলেই হয়। তো এখানে চিত্রে যেটা দেখতে ছোট লাগছে সেটাকে আমরা ক্ষুদ্রতর লিখছি। সেটার মান প্রশ্নে দেওয়া আছে হলো 28 সেন্টিমিটার। আর যে বৃহত্তর কর্ণ এই ক্ষেত্রে আমার চিত্রের ক্ষেত্রে সেটা হচ্ছে AC। এই AC এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, এই ঠিক একই রকম একটা প্রশ্ন তোমাদের উদাহরণে দেয়া আছে। তো সেটা চিত্রটা দেখলে তোমরা বুঝতে পারবে যে বেশ ঝামেলা করে সেটা সমাধান করা হয়েছে। এখান থেকে লম্ব আঁকা হয়েছে, এটাকে বর্ধিত করা হয়েছে, একটা আয়তক্ষেত্র তৈরি করে নিয়ে তারপরে বেশ বড় একটা অঙ্ক সেটা। তো আমি একটু ভিন্নভাবে এটা তোমাদের করে দেখাবো। যারা হচ্ছে যে হায়ার ম্যাথ যাদের আছে তাদের হয়তো এটা বুঝতে সুবিধা হবে, তবে আশা করছি যে আমি সবাইকে এটা বোঝাতে পারবো। তো দেখো যে এখানে যেহেতু চিত্রের সাপেক্ষে আমি সমাধানটা করব, তো এই চিত্রে একটু বিবরণ দিয়ে নিতে হবে। মনে করি যে ABCD একটি সামান্তরিক, মনে করি ABCD একটি সামান্তরিক। যার AB বাহু সেটা হচ্ছে 30 সেন্টিমিটার, AD 26 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতর কর্ণ BD সেটা হলো 28 সেন্টিমিটার। এখন এই সামান্তরিকের যে দুইটা কর্ণ, একটা হচ্ছে BD আর একটা হচ্ছে AC, কর্ণ দুইটা পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। তো একটা তথ্য আমাদের জানা আছে হয়তো যে সামান্তরিকের কর্ণ দুইটা হচ্ছে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই BD কর্ণটা AC কর্ণকে যে দুইটা ভাগে ভাগ করেছে সেই দুইটা ভাগ অর্থাৎ AO আর OC সেই দুইটা অংশ সমান হবে। আবার একইভাবে AC কর্ণ BD কে যে BO আর OD দুইটা অংশ ভাগ করেছে সেই দুইটা অংশ সমান হবে। তো তার মানে এই BO অথবা OD এটা হচ্ছে 28 এর অর্ধেক করে হবে। তো তথ্যটা লিখে নিতে পারো যে আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কেবল সামান্তরিকের জন্য না, ট্রাপিজিয়াম বাদ দিয়ে আমাদের যে আরো 4 ধরনের ত্রিভুজ নিয়ে আমাদের কাজ করতে হয় বেশিরভাগ সময়, আয়তক্ষেত্র, বর্গ, রম্বস আর হচ্ছে সামান্তরিক, প্রত্যেকের বেলাতেই কর্ণ দুইটা হচ্ছে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে BO অথবা OD সেটা হচ্ছে 1/2 into 28 অর্থাৎ 14 সেন্টিমিটার, 14, 28 এর অর্ধেক। 2 এর সাথে 28 কাটাকাটি করলে হবে হচ্ছে 14। এখন যে জিনিসটা এখন আমি হচ্ছে যে বইয়ের উদাহরণে যেটা নাই, যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে কি যে এখান থেকে যে কোনো অর্ধেক ত্রিভুজ আমরা নিয়ে একটা সূত্র এখানে প্রয়োগ করব, যেটাকে বলছি যে অ্যাপোলোনিয়াসের সূত্র। এটা 9, 10 এর হায়ার ম্যাথ বইতে এরকম একটা উপপাদ্য আছে। অ্যাপোলোনিয়াসের সূত্রটা মূলত পিথাগোরাসের সূত্রেরই একটা বিস্তৃত একটা রূপ।
তো অ্যাপোলোনিয়াস বলেছে কি যে, আচ্ছা তার আগে বলি যে ধরো যে আমি এই এসিডি এই ত্রিভুজটা নিচ্ছি, অথবা এ বিডি এই ত্রিভুজটা নিচ্ছি, এই ত্রিভুজের এই বাহু মান এখানে লেখা আছে। তো এই এ বিডি এই ত্রিভুজটার কথা চিন্তা করো। এই ত্রিভুজের যেহেতু ও বিন্দুটা হচ্ছে এই বিডি এর মধ্যবিন্দু, তো তাহলে এও হচ্ছে একটা মধ্যমা। এখন অ্যাপোলোনিয়াস বলেছেন যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর বর্গের যোগফল, তো এই ক্ষেত্রে দুই বাহু এবি আর এডি ধরছি, এবি আর এডি, এই দুইটা বাহুর বর্গের যোগফল হচ্ছে যে তৃতীয় বাহুর অর্ধেকের বর্গ, এবং এই তৃতীয় বাহুর যে সমদ্বিখণ্ডক মধ্যমাটা আছে, অর্থাৎ এই ক্ষেত্রে এও সেটা, এর বর্গের যোগফলের দ্বিগুণের সমান। একটু বুঝতে হয়তো প্রবলেম হচ্ছে, আমি একটু লিখে দেখাই তাহলে সেটা বুঝতে পারবে। উপরের অংশগুলো মুছে দিচ্ছি। যে ত্রিভুজটা নেব এখানে বলেছিলাম যে কোনো অর্ধেক ত্রিভুজ নিয়ে এটা হিসাব করা যাবে। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে এ বি ডি ত্রিভুজ নিচ্ছি। ত্রিভুজ এ বি ডি হতে অ্যাপোলোনিয়াসের সূত্রানুসারে বা উপপাদ্য অনুসারে অ্যাপোলোনিয়াসের সূত্রানুসারে এই সূত্রটা প্রয়োগ করলে বইয়ের উদাহরণে যেভাবে করে দেয়া আছে তার তুলনায় অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে, এবং সূত্রটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। তো অ্যাপোলোনিয়াসের সূত্রানুসারে যেমনটা বলছিলাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, দুই বাহুর বর্গের যোগফল। তো এই ক্ষেত্রে এই যে এবিডি ত্রিভুজটার কথা ধরছি আমরা, যে এবি আর এডি এই দুই বাহুর বর্গের যোগফল এ বি স্কয়ার প্লাস এডি স্কয়ার। দুই বাহুর বর্গের যোগফল হচ্ছে যে তৃতীয় যে বাহুটা আছে বিডি, সেই বিডি এর অর্ধেক বিও অথবা ওডি লিখতে পারি, বিও স্কয়ার, এবং ওই তৃতীয় বাহুর যে সমদ্বিখণ্ডক মধ্যমাটা অর্থাৎ এও, এর বর্গের যোগফলের দ্বিগুণের সমান, অর্থাৎ এখানে একটা 2 গুণ। তো এই হচ্ছে অ্যাপোলোনিয়াসের সূত্রটা। তো সূত্র এখানে আমি যে চিত্র এঁকেছি সেই চিত্রের হিসাবে সূত্রটা লেখা হয়েছে। তো আসলে এইভাবে করে এই নাম দিয়ে তো সূত্র মনে রাখা যাবে না, মুখস্থ করা যাবে না, কারণ নাম তো ভিন্ন রকম হতে পারে। তো তোমাদের মনে রাখতে হবে কি যে ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজের দুই বাহুর বর্গের যোগফল হচ্ছে তৃতীয় বাহুর অর্ধেকের বর্গ, এবং ওই তৃতীয় বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার বর্গের যোগফলের দ্বিগুণের সমান। তো এই সূত্রটা মনে রাখতে পারলেই বাকি কাজটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এবি এর মান হচ্ছে 30, স্কয়ার আছে, স্কয়ার দিলাম, তারপর এডি সেটা হচ্ছে 26 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু বিও। বিও কে আমরা আচ্ছা বিও এর মান তো আমরা বের করেছিলাম, বিও হচ্ছে 14, তাহলে 14 স্কয়ার। আর এও আমরা আসলে এও এর মান বের করতে চাই না, আমাদের এসি অর্থাৎ অপর কর্ণটা দরকার। তো এও যদি বের করতে পারি, এও তো এটা এই এসি কর্ণের অর্ধেক, তো তাহলে এও যদি বের করতে পারি তাহলে সেটাকে দ্বিগুণ করলেই এসি কর্ণের দৈর্ঘ্য পাওয়া যাবে। তো দেখো যে এই সূত্র যেটা লিখেছিলাম, সূত্রে 1 2 3 4 চারটা রাশি, তার মধ্যে তিনটা রাশি আমাদের জানা আছে। তো তাহলে চতুর্থ রাশিটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো সমীকরণ সমাধান করে। তো 30 স্কয়ার করলে হচ্ছে 900 প্লাস 26 এর স্কয়ার করলে কত হয় একটু দেখে নিই। 26 এর স্কয়ার করলে হবে 676। তারপর এখানে 2 গুণ অবস্থায় আছে, 14 স্কয়ার করলে 196 হয়, আর তার সাথে এ ও স্কয়ার এটা থাকলো। এদিকে এটা যোগ করে দেই, 900 আর এটা যোগ করলে 6 7 তারপর 15, 9 6 15 ইকুয়াল টু ডান পাশে যা আছে আপাতত এরকম রাখলাম 196 প্লাস এও স্কয়ার। এই 2টাকে বাম পাশে এনে ভাগ করে দিতে পারি। এদিকে হচ্ছে 1576 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 788 হয়। 788 ইজ ইকুয়াল টু এই পাশে থাকলো 196 প্লাস এও স্কয়ার। 196 সেটা এই পাশে এসে মাইনাস হয়ে যাবে,
196 যদি এখান থেকে মাইনাস করা হয় তাহলে পাবো হচ্ছে, আচ্ছা এটা মাইনাস করলে হবে হচ্ছে 592। আমি এ ও স্কয়ার এটাকে এই পাশে লিখলাম, আর 592 সেটাকে লিখলাম ডান পাশে। সব শেষে এটার বর্গমূল করতে হবে, বর্গমূল করলে পাওয়া যাবে হচ্ছে স্কয়ারটা ওই পাশে গিয়ে বর্গমূল, তো এটার বর্গমূল আমি চিহ্ন দিয়ে আর দেখাচ্ছি না, বর্গমূল করলে 24.33, 24.33 এরকম একটা মান পাওয়া যাবে। এখানে দশমিকের পর অনেকগুলো ঘর আছে, তো আমি এখানে 2 ঘর পর্যন্ত লিখেছি। তো এ ও এর মান বের হয়েছে। এ ও মানে হচ্ছে এসি কর্ণ অর্থাৎ অপর যে কর্ণটার মান বের করতে হবে সেটার অর্ধেক পরিমাণ। তো এটাকে 2 দিয়ে গুণ করে দিলেই এসি এর মানটা পাওয়া যাবে। তো আমরা লিখি যে সুতরাং অপর কর্ণ, সুতরাং অপর কর্ণ এসি is equal to 2 into AO অর্থাৎ 2 into 24.33, এটা গুণ করলে 24 দুগুণা 48.66 এরকম একটা মান পাওয়া যাবে। তো এগুলো সেন্টিমিটার একক ছিল, এটাও সেন্টিমিটার। আমরা যেহেতু দশমিকের পর সবগুলো ঘর সবগুলো 2 ঘর মাত্র নিয়েছি, তো এখানে একটা প্রায় লিখে দিই। তো এটাই হচ্ছে এই 9 নম্বর প্রশ্নের সমাধান। 9 নম্বরের পর 10 নম্বর প্রশ্নটাতে আছে যে একটা রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার, এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। একটা রম্বসের কথা বলা হয়েছে। রম্বস কি জিনিস সেটা আশা করছি জানো তোমরা। রম্বস হচ্ছে এমন একটা চতুর্ভুজ যেটার সবগুলো বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ না। তো দেখতে পাচ্ছ যে একটা রম্বস এঁকে নেওয়া হয়েছে। রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার বলা হয়েছে, আর ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে 54 সেন্টিমিটার। পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল, এ বি, বি সি, সি ডি, এডি সবগুলো বাহুর যোগফল হচ্ছে 180 সেন্টিমিটার। যেহেতু রম্বসের সবগুলো বাহু সমান, তাহলে 180 কে 4 দিয়ে ভাগ করলে আমরা যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। আর ক্ষুদ্রতর কর্ণ, এখানে আমি যে চিত্রটা এঁকেছি সেই চিত্রে বিডি কর্ণ দেখে বোঝা যাচ্ছে যে এটা ক্ষুদ্রতর কর্ণ, তাহলে এই কর্ণটা হচ্ছে 54 সেন্টিমিটার। 54 এই কর্ণটা বিডি। তো 54 সেন্টিমিটার আমাদের বের করতে হবে হচ্ছে এসি অর্থাৎ অপর কর্ণের দৈর্ঘ্য, এবং রম্বসটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2, অর্থাৎ কর্ণ দুইটার গুণফল, তার সাথে সামনে একটা হাফ আছে। তো কর্ণ দুইটার গুণফল যদি শুধু মানে ক্ষেত্রফলও নির্ণয় করতে বলতো এটা, তো সেই ক্ষেত্রে আমাদের এসি অর্থাৎ অপর কর্ণটা নির্ণয় করতেই হতো। তো এখানে অবশ্য আলাদা করে অপর কর্ণটা বের করতে বলাও হয়েছে, সেটা না বললেও আমাদের করতেই হতো। তো যেহেতু একটা চিত্র এঁকে নেওয়া হয়েছে, আমরা চিত্রে একটু বিবরণ দেব। মনে করি এবিসিডি একটি রম্বস, একটি রম্বস রম্বস যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, এই বিবরণের মধ্যে একটু হিসাব করে নিচ্ছি যেহেতু, আচ্ছা হিসাবটা পরে করি। এখানে পরিসীমার কথাটাই লিখি, যার পরিসীমা হচ্ছে 180 সেন্টিমিটার, যার পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতর কর্ণ সেটা হচ্ছে বিডি, 54 সেন্টিমিটার। তো একটু আগে যে 9 নম্বর প্রশ্নটা করেছিলাম, সমাধান করেছিলাম, সেখানে অ্যাপোলোনিয়াসের সূত্র ব্যবহার করেছিলাম। তো সেই একই সূত্র ব্যবহার করে এখানেও এসি কর্ণটা বের করতে পারি। আবার ইচ্ছা করলে এখানে হচ্ছে সমকোণী ত্রিভুজের বেলাতে যে পিথাগোরাসের সূত্র ব্যবহার করা যায়, কারণ রম্বসের কর্ণ দুইটা হচ্ছে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে অর্থাৎ এই যে মাঝখানে যে কোণগুলো তৈরি হয়েছে 1 2 3 4, মাঝখানে যে 4টা কোণ, এই কোণগুলোর প্রত্যেকটা হচ্ছে সমকোণ হবে। রম্বস আর বর্গের বেলাতে এটা প্রযোজ্য। আর কর্ণ দুটো যে সমদ্বিখণ্ডিত হবে সেটা তো বলেছিলাম যে 4 ধরনের চতুর্ভুজের ক্ষেত্রে সেটা হয়। তো
তো এখানে সমকোণে হচ্ছে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে ইচ্ছা করলে যে কোনো একটা ত্রিভুজ, এই যেরকম এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা যেহেতু বিও এটা হচ্ছে এই যে 54 এর অর্ধেক হবে, আর এ বি এটা হচ্ছে ওই এক বাহু ওই যে পরিসীমা আছে 180 সেন্টিমিটার, সেটাকে 4 দিয়ে ভাগ করলে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তা এটা সমকোণ, এটার বিপরীত বাহু অর্থাৎ এ বি হচ্ছে অতিভুজ। তো আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে খুব সহজেই এ ও এর মান বের করতে পারি। আবার ইচ্ছা করলে এই যে এ বি ডি বা এ ডি বি এই ত্রিভুজ বা যে কোনো অর্ধেক ত্রিভুজ নিয়ে অ্যাপোলোনিয়াসের সূত্র ব্যবহার করেও আমরা ওই এ ও এবং পরবর্তীতে এসি এর মান বের করতে পারি। তো 9 নম্বর প্রশ্নটাতে অ্যাপোলোনিয়াসের সূত্র ব্যবহার করা হয়েছে। এখন আমি পিথাগোরাসের সূত্রটাই ব্যবহার করছি। তো পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে গেলে কোনটা যে সমকোণ সেই তথ্যটা আমাদের লিখে নিতে হবে, কারণ পিথাগোরাসের সূত্রটা অবশ্যই সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য। আমরা লিখি যে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে হচ্ছে যে বিও অথবা ওডি সেটা হচ্ছে সম্পূর্ণ কর্ণের অর্ধেক হবে, অর্থাৎ হাফ ইন্টু 54 হাফ করলে হবে 27 সেন্টিমিটার। আচ্ছা, আমার এই তথ্য লেখার আগেই বাহুটা বের করে নেওয়া দরকার ছিল, পরে বের করলে সমস্যা নেই। আর যে এখানে যে সমকোণে সমদ্বিখণ্ডিত করার কথা বলা হয়েছে, তো সুতরাং যে কোনো একটা কোণের কথা লিখি। এখানে মাঝখানে যে কোণগুলো তৈরি হয়েছে আমরা যে কোণটা নিয়ে হিসাব করব, এখানে এ ও বি কোণের কথা লিখছি। কোণ এ ও বি এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। এবি বাহু অথবা যে কোনো এক বাহু, এখানে আমাদের এবি বাহুটা প্রয়োজন, এই জন্য এবি বাহুর কথা লিখছি। রম্বসের সবগুলো বাহু সমান, বাহু এবি পরিসীমা যেহেতু 180 তে আছে, এটাকে সমান 4 ভাগে ভাগ করলে এক একটা বাহু পাওয়া যাবে। 180 কে 4 দিয়ে ভাগ করলে হবে 45 সেন্টিমিটার। তো বাহুর দৈর্ঘ্য পেয়েছি, এই যে এবি এটা হচ্ছে 45, ওবি সেটা হলো 27। আমরা এ ও বি ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এ ও এর মান বের করব। তো এখানে একটু মুছে জায়গা করে নেই। আমরা লিখবো যে সমকোণী ত্রিভুজ এ ও বি হতে সমকোণী লেখাটা জরুরি, কারণ পিথাগোরাসের সূত্রটা সমকোণী ত্রিভুজের জন্যই কেবল প্রযোজ্য। সমকোণী ত্রিভুজ এ ও বি হতে, পিথাগোরাসের নাম উল্লেখ করতে পারো পিথাগোরাসের সূত্রানুসারে, আমি লিখছি না কারণ এটা এতই জনপ্রিয় যে সূত্র দেখলেই বোঝা যায়। তো সূত্রটা হচ্ছে যে অতিভুজের বর্গ, এখানে যে এটা যদি সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ এবি হলো অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান। যেহেতু অপর দুই বাহুর মধ্যে একটা বাহু আমাদের বের করতে হবে এও, তো এই অংশটা আমি আগে লিখে নিচ্ছি যে এ ও স্কয়ার প্লাস বিও স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে অতিভুজ এ বি এর স্কয়ার। এবারে মান বসাই, এও এটার মান আমাদের নির্ণয় করতে হবে, আর বিও হচ্ছে 27, তারপর ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার, এ বি হচ্ছে 45। তারপর এখানে আমাদের একটু ক্যালকুলেটরে হিসাব করতে হবে। এও স্কয়ার, আমি এটা হিসাবটা একবারে করি, 45 স্কয়ার মাইনাস 27 স্কয়ার। এখানে এরকম একাধিক ডিজিট যদি থাকে এক একটা সংখ্যায়, সেখানে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেওয়াটা জরুরি না, কারণ এটা তো একটাই সংখ্যা আসলে। তো এখানে 45 স্কয়ার থেকে যদি আমরা 27 স্কয়ার মাইনাস করি, 45 স্কয়ার করলে হবে হচ্ছে 2000, একটু
স্কোয়ারের মানটা লিখি এখানে 2025 মাইনাস, তারপরে হচ্ছে 27 এর স্কোয়ার, 27 ইন্টু 27 729, আর এটা যদি মাইনাস করা হয় 2025 থেকে 729 বিয়োগ করলে হচ্ছে 1296। এটা হলো এও স্কোয়ারের মান। আর তাহলে এও হবে হচ্ছে এও স্কোয়ারটা ওই পাশে 1296 রুট হয়ে যাবে। তো আমি সেটা রুট ওভার দিয়ে না দেখিয়ে সরাসরি রুট ওভারের মানটা লিখে দিলাম, সেটা 36 হয়। তো এও এর মান পেলাম, আমাদের হচ্ছে যে কর্ণ এসি এর দৈর্ঘ্য দরকার। তো আমরা লিখতে পারি, সুতরাং কর্ণ এসি এটা এও এর দ্বিগুণ হবে, অর্থাৎ 2 ইন্টু 36 গুণ করলে 36 দুগুণা 72 সেন্টিমিটার। অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে, একই সাথে হচ্ছে রম্বসটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমি প্রথমে বলেছিলাম, আর তোমাদের তো এটা জানার কথা যে হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। তো কর্ণ দুটি আমরা এখন জানি, সুতরাং রম্বসটির ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এখানে আমার চিত্রে যে কর্ণ দুইটা আছে, যে নাম আছে সেই নামটা লিখলাম, এসি ইন্টু বিডি। না লিখে একবারে অবশ্য মানও বসিয়ে দিতে পারো। হাফ ইন্টু এসি এর মান আমরা বের করেছি 72, আর বিডি প্রশ্নের দেয়াই ছিল 54। 2 আর 72 যদি কাটি একটু ছোট হয়ে যায় 36। 36-এর সাথে যদি 54 গুণ করি, 36 আর 54 গুণ করলে পাওয়া যাবে হচ্ছে 1944। এটা একক হচ্ছে বর্গ সেন্টিমিটার বা স্কয়ার সেন্টিমিটার। তো এই হচ্ছে রম্বসটির ক্ষেত্রফল। তো আমরা কর্ণের দৈর্ঘ্য বের করেছিলাম 72 সেন্টিমিটার, আর রম্বসটার ক্ষেত্রফল হচ্ছে 1944 বর্গ সেন্টিমিটার। তো এই ছিল 10 নম্বর প্রশ্নটার সমাধান। বন্ধুরা, এরপর 11 নম্বর প্রশ্নে আছে যে একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হয়, তবে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। একটা ট্রাপিজিয়ামের কথা বলা হয়েছে। ট্রাপিজিয়াম কি জিনিস সেটা আগে জানা দরকার। এখানে এই যে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছ, এই চতুর্ভুজের হচ্ছে এই বাহুটা আর এই নিচের বাহুটা হচ্ছে সমান্তরাল। তো এটাই হচ্ছে একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে যে এর এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে। তো এখানে এই নিচের বাহুটা আর ওই উপরের বাহুটা হচ্ছে সমান্তরাল করে আঁকা হয়েছে, যদিও চিত্রে ঠিক সমান্তরাল হয়েছে কিনা সন্দেহ আছে, হাত দিয়েই এঁকেছি কোনো মাপঝোপ ছাড়াই। তো এই সমান্তরাল বাহু দুটোকে আমরা এ আর বি দিয়ে প্রকাশ করি সাধারণত। যে ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলের সূত্র আছে, সেখানে এই বাহু দুইটাকে এ বি দিয়ে প্রকাশ করা হয়েছে। ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে যে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এইচ হচ্ছে এই সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী যে লম্ব দূরত্ব। সমান্তরাল বাহু দুইটার মধ্যে, সমান্তরাল বাহু মানেই তো যে এদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব যদি সর্বদা সমান হয়, তাহলে তারাই হচ্ছে সমান্তরাল বাহু। তো এই দুইটা বাহুর মধ্যে যে লম্ব দূরত্ব সেটা সব জায়গাতে একই হবে, সেই দূরত্বটাকে এইচ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা আরেকবার বলছি, যে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তো এখানে বলা হয়েছে যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্যের অন্তর মানে বিয়োগফল হচ্ছে 8 সেন্টিমিটার। তো দেখতে পাচ্ছ যে সমান্তরাল বাহু দুইটা, একটা বড় আর একটা ছোট। তো এদের দৈর্ঘ্যের অন্তর বা বিয়োগফল হচ্ছে 8 সেন্টিমিটার। অর্থাৎ একটা বাহু যদি আমরা এক্স ধরে নেই, অন্যটা যদি ছোটটাকে এক্স ধরি, তাহলে বড়টা হবে হচ্ছে এক্স প্লাস 8, আর যদি বড়টাকে এক্স ধরি তাহলে ছোটটা হবে হচ্ছে এক্স মাইনাস 8। যে কোনো একভাবে করতে পারো, আনসার একই হবে। এদের লম্ব দূরত্ব দেয়া আছে হলো 24 সেন্টিমিটার, অর্থাৎ যেটাকে এইচ দিয়ে প্রকাশ করে সূত্রে, সেই এইচ এর মান 24 সেন্টিমিটার দেয়া আছে। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলও দেয়া আছে 312 বর্গ সেন্টিমিটার। আমাদের এই সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য বের করতে হবে। তো আমরা এই সমান্তরাল বাহু দুইটাকে প্রথমে প্রকাশ করি। ধরে নেই, মনে করি যে ছোট সমান্তরাল বাহুটা, বা আমি এখানে বড়টাকে এ দিয়ে প্রকাশ করেছি, তো বড়টার কথাই লিখি আগে। বড় সমান্তরাল বাহু
সমান্তরাল বাহু, এটাকে এ দিয়ে প্রকাশ করে নিচ্ছি সূত্রে ব্যবহারের সুবিধার্থে, আর সেটাকে ধরলাম হচ্ছে এক্স। তাহলে ছোটটা হবে হচ্ছে এক্স এর থেকে 8 সেন্টিমিটার কম, যেহেতু তাদের দৈর্ঘ্যের অন্তর বলা হয়েছে 8 সেন্টিমিটার। ছোট সমান্তরাল বাহু, সেটাকে চিত্রে বি দিয়ে প্রকাশ করেছি, সেটা হবে হচ্ছে এক্স এর থেকে 8 সেন্টিমিটার কম। বাহুদ্বয়ের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার দেওয়া আছে, আর ক্ষেত্রফল দেওয়া আছে। এই দেওয়া আছে যে তথ্য, সেগুলো একটু লিখে নিতে পারি। দেওয়া আছে লম্ব দূরত্ব, সেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করব, সেটা হচ্ছে 24 সেন্টিমিটার। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার বা স্কয়ার সেন্টিমিটার। তো এই তথ্য দেয়া আছে, আমরা এখান থেকেই বাকি অঙ্কটা শুরু করি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্রানুসারে হাফ ইন্টু, যেমন বলেছিলাম, সমতল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইন্টু তাদের লম্ব দূরত্ব অর্থাৎ এইচ। তো এটার মান অর্থাৎ ক্ষেত্রফলের মান 312, এই পাশে এটা থাকলো। এখানে আমরা এ বি এর মান যা ধরে নিয়েছি, এ হচ্ছে এক্স আর বি হলো এক্স মাইনাস 8 ইন্টু এইচ হচ্ছে 24, আর ডান পাশে হচ্ছে 312। বাম দিকে এখানে হাফ আছে গুণ অবস্থায়, আবার এখানে 24ও আছে গুণ অবস্থায়। হাফের সাথে এই 24 কেটে আমরা একটু ছোট করে নিতে পারি, 12 হয়। 12টা এখানে আবার গুণ অবস্থায়, সেটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হবে হচ্ছে 312 এর সাথে ভাগ। ব্র্যাকেটের মধ্যে এখানে 2x, x যোগ করে 2x, তারপরে -8, আর এই 12টা ডান পাশে গিয়ে 312 এর সাথে ভাগ হয়ে যাবে। তো এটা ভাগ করে দিই। এই হিসাবগুলো যেহেতু আমরা ক্যালকুলেটরে করব, ক্যালকুলেটরে ব্যবহার করতে তো আর নিষেধ নাই, তো এগুলো মানে করে দেখানোর প্রয়োজন নাই যে 12টা ওই পাশে নিয়ে আবার ভাগ অবস্থায় লিখে দেখাবো। তো সেগুলো করতে গিয়ে আসলে আমাদের কেবল সময় নষ্ট হয়। তো সেই সময়টুকু যদি বাঁচানো সম্ভব হয় তাহলে অন্য অঙ্কের বেলাতে সেটা আমাদের কাজে লাগবে। তো এটা ভাগ করে দিলে 312কে 12 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 26। তাহলে এদিকে 2x -8টা ওই পাশে গিয়ে 26 এর সাথে যোগ হয়ে যাবে, আর 6 14 অর্থাৎ 34। 2x যদি 34 হয় তাহলে x এর মান 2টা 34 এর সাথে ওই পাশে গিয়ে ভাগ হবে, 34কে 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 17, 17 দুগুণ 34। x হলো 17, অর্থাৎ বড় যে সমান্তরাল বাহুটা যেটাকে আমরা a দিয়ে প্রকাশ করেছিলাম, সেটার মান পেয়ে গেলাম হচ্ছে 17। আর বড়টা যদি 17 হয় তো সেখান থেকে 8 বিয়োগ করলে ছোটটা দৈর্ঘ্য পাওয়া যাবে। দুইটা বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, সুতরাং বড় বাহুটির দৈর্ঘ্য আমরা লিখতে পারি, সুতরাং বড় বাহুটির দৈর্ঘ্য 17 সেন্টিমিটার, আর এবং ছোট বাহুটির দৈর্ঘ্য 17 থেকে 8 সেন্টিমিটার, -17 থেকে 8 মাইনাস করলে হবে হচ্ছে 9 সেন্টিমিটার। অর্থাৎ ট্রাপিজিয়ামটার বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 8, সমতল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 18 আর 9 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।